ডাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেখানেও বিএনপির ভরাডুবির আভাস পাওয়া যাচ্ছে। ডাকসুতে চরম ভরাডুবির পরে বিএনপির রাজনীতি কোন দিকে যাবে, বিএনপির রাজনীতি কি হবে সেটা নিয়ে নানা রকমের আলোচনা যখন চলছিল, তখন ডাকসু নির্বাচনে পরে 2 দিন পরে এই অবস্থান, এবং তখন বিএনপি মহাসচিবের মুখে নতুন করে একটি কথা আমরা শুনলাম, যে কথাটা আবারও রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেবে। বিএনপি মহাসচিব একাধিক উপদেষ্টার পদত্যাগ চাইলেন নতুন করে। তার মানে বিএনপি এখন সরকারের সঙ্গে সম্ভবত হার্ড লাইনে যেতে চাইছে। একটা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হচ্ছে। বিএনপির যে রাজনৈতিক অবস্থান, ডাকসু নির্বাচনে ভরাডুবির পরেও বিএনপি যদি প্রকৃত রাজনীতি কি, প্রকৃত রাজনৈতিক পথটা কি, প্রকৃত রাজনৈতিক ওয়েটা কি, প্রকৃত রাজনৈতিক কথাবার্তা কি, এগুলো যদি এখনো অনুধাবন করতে না পারে, তারা যদি মানে মূল ফোকাস, মানে মূল যেখানে ফোকাস দেওয়ার কথা সেই জায়গায় ফোকাস না দিয়ে ভিন্ন জায়গায় তারা তাদের সময় নষ্ট করে, মেধা নষ্ট করে, পরিশ্রম বিনিয়োগ করে, তাহলে বোধহয় বিএনপির জন্য সামনে আরো বেশি বিপদ অপেক্ষা করতেও পারে। এরকমটাও কিন্তু অনেকে বলেন। আমরা ভেবেছিলাম যে ডাকসু নির্বাচনে ভরাডুবির পরে তাদের রাজনীতিতে একটা বড় পরিবর্তন হবে। এই যে মন্তব্যটা করলেন যে জন্মের পর থেকে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম করে আসছে, ইতিহাস ঘেটে তিনি কি দেখাতে পারবেন যে আওয়ামী লীগ জন্মের পর থেকে এই 74 বছরের 76 বছরের দল, এই দলটি জন্মের পর থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আসছে? মানে শেখ হাসিনার উপরে রাগটা, শেখ হাসিনার উপরে ক্ষোভ, শেখ হাসিনার ভুল, শেখ হাসিনার অপরাধ, এটাকে কিভাবে মানে একেবারে ব্রডার ওয়েতে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটা মানে সেই চেষ্টাটা এক ধরনের অহেতুক চেষ্টা হবে। কারণ তাহলে শেখ হাসিনার বিচারটাও আপনি করতে পারবেন না। আপনি যদি ফোকাসটা শেখ হাসিনা থেকে অন্যদিকে বিস্তৃত করেন, তাহলে ফোকাসটা নষ্ট হয়ে যাবে। শেখ হাসিনার বিচার প্রক্রিয়াতেও আপনারা নিশ্চিত করেই ব্যর্থ হবেন। এই বোধগম্যতা যদি না আসে, তাহলে আমার মনে হয় যে মুশকিলই। তাছাড়া আর কি বললেন তিনি? তাছাড়া আরও বললেন যে মানে তার পক্ষে, শেখ হাসিনার পক্ষে নির্বাচন বানচালের চেষ্টা অস্বাভাবিক কিছু নয়। হ্যাঁ, ঠিক আছে, শেখ হাসিনা এটা করতেই পারে। শেখ হাসিনা তার রাজনীতির কারণে যে কোনো কিছুই করতে পারে, কারণ বাংলাদেশে রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক স্বার্থে অনেক কিছুই যে করতে পারে সেগুলো তো আমরা জানি, সেগুলো তো আমরা দেখি। তো সেটা মানে শেখ হাসিনা সম্পর্কে আপনি সমালোচনা করেন, কিন্তু আপনি যখন বলেন যে আওয়ামী লীগ জন্মের পর থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে, এটা কতটা শোভন কথা কিংবা রাজনৈতিক শিষ্টাচারের কথা, সেটা একটা মানে আমার মনে হয় যে ভেবে দেখা উচিত। শেখ হাসিনা ভারতে বসে যেসব কথাবার্তা বলছেন, এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে, এরকম পরামর্শ দিতেই পারেন, খুবই ভালো কথা। আওয়ামী লীগের ওয়েল উইশার হিসেবে আপনি পরামর্শ দিচ্ছেন। তিনি বলছেন যদি ক্ষমা চেয়ে বরং বলতেন আমরা ভুল করেছি এবং কিছু ভালো লোকজনকে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতেন, তাহলে ভালো হতো। খুবই ভালো পরামর্শ। এই রাজনৈতিক শিষ্টাচার দরকার, যে একজন আরেকজনকে পরামর্শ দেবে, সমালোচনা করবে, দুটোই করবে। এই যে পরামর্শ দিচ্ছেন, পরামর্শটা আওয়ামী লীগ যদি মনে করে তাদের জন্য গ্রহণযোগ্য, তারা নেবে। যদি মনে করে যে গ্রহণযোগ্য না, তাহলে নেবে না। যদি না নেওয়ার ফলে তারা আরো বেশি বিপদগ্রস্ত হবে, সেটা তাদের ব্যাপার। নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারের ওপরই বিএনপি আস্থা রাখতে চাই বলেও তিনি জানিয়েছেন। আস্থা আপনারা রাখতে থাকেন, কোনো সমস্যা নেই। আস্থা রাখতে রাখতেই, এই আস্থার রাজনীতি করতে করতেই মানে বেলা অনেক বয়ে যাবে। ডাকসু নির্বাচনে ভরাডুবির কারণটা এখন পর্যন্ত আপনারা অনুসন্ধান করতে পারলেন না। আপনাদের অনেক নেতা অনেক ধরনের কথা বলছেন, বিভিন্ন জন বিভিন্ন তরিকা সামনে নিয়ে আসছেন। এই যে মানে এখনো বোঝার ক্ষেত্রে মানে একমত হতে পারেননি, আপনারা সম্মিলিতভাবে ডাকসু নির্বাচনে ভরাডুবির ব্যাপারটা বুঝতে পারেননি। গত 1 বছর বা গত 13 মাসে আপনাদের রাজনৈতিক ধারা ভুল ছিল নাকি ঠিক ছিল, সেটা মানে এখন যাচাই করার সময় এসে গেছে। তবুও যদি আপনারা সেই ভুল কিংবা ঠিক যাচাই করতে না পারেন সঠিকভাবে, তাহলে এই ডাকসু নির্বাচনের প্রভাব যে জাতীয় নির্বাচনেও পড়তে পারে, সেই আশঙ্কা তো অনেকেই করছেন। সেই আশঙ্কা
আশঙ্কা কি আপনারা করছেন না? সেটা একটা বড় প্রশ্ন। তবে মির্জা ফখরুল মূল যে কথাটা বলেছেন যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ, সেটাও বোধহয় এতদিন পর্যন্ত হচ্ছে না বিএনপির এক ধরনের নতজানু রাজনীতির কারণে। বিএনপি ওই অর্থে সরকারের প্রতি কোনো ধরনের চাপ তৈরি করতে পারেনি বলেই সরকার এনসিপির জন্য এত কিছু করেছে। বিএনপি চুপচাপ দেখেছে। সরকারে বসে থেকেই সরকারের উপদেষ্টারা এনসিপির হয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে, যেটা একেবারে দৃশ্যমান সত্য কথা। সেই ব্যাপারেও বিএনপি কোনো কিছু করতে পারেনি। এই যে বিএনপির নতজানু রাজনীতি এবং বিএনপির ফোকাস পয়েন্টটা ঠিক করতে না পারা, এটা বিএনপির জন্য আগামীতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলেও বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু বলছেন। এখন তাদের কথা শোনা না শোনা, গুরুত্ব দেয়া না দেয়া, সেটা তাদের একান্তই রাজনৈতিক কৌশল কিংবা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। বিএনপি মহাসচিবের উপদেষ্টাদের পদত্যাগ চাওয়ার কথা বিএনপি মহাসচিব আজকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তারা অন্তত 2 জন উপদেষ্টার পদত্যাগ চান। দৈনিক আজকের পত্রিকা তারা শিরোনামটা করেছে এইভাবে, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই 2 উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল। অর্থাৎ তফসিল ঘোষণার আগেই 2 উপদেষ্টার পদত্যাগ চাইবেন এবং সেই 2 উপদেষ্টাকে খুব সহজেই বোঝা যায়। 2 জন ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদেরই পদত্যাগ চেয়েছেন। বলেছেন তারা থাকলে সরকারের নিরপেক্ষতা বজায় থাকে না। সেটা বহুদিন থেকেই বলা হচ্ছে, কিন্তু তারা সরছেন না। মাঝখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা দিয়েছিলেন যে তিনি নির্বাচনকালীন সরকারে থাকবেন না, তিনি এবং আসিফ মাহফুজ আলম থাকবেন না, আরও একাধিক উপদেষ্টা থাকবেন না, এরকম আভাস দিয়েছিলেন। কিন্তু সেটা কবে তারা পদত্যাগ করবেন, সবকিছু গুছিয়ে নিয়ে, এনসিপির জন্য সবকিছু গুছিয়ে নিয়ে একেবারে তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কিনা, সেটা নিয়েও আলোচনা হয়েছে। মির্জা ফখরুল স্পষ্ট করে বললেন তফসিলের আগে তাদেরকে পদত্যাগ করতে হবে। সেটা যদি তফসিল ঘোষণার আগের দিন হয় তাহলে কি হবে? তাহলে তো তারা অনেক বেশি সময় পাচ্ছে নিজেদেরকে গুছিয়ে নেয়ার, সরকারে থেকে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে নিজেদের নির্বাচনী আয়োজন গুছিয়ে নেয়ার এই সুযোগ বিএনপির রাজনৈতিক দুর্বলতার জন্যই যে তারা পাচ্ছে, এটাও অনেকে বলে থাকেন। কি বললেন বিএনপি মহাসচিব? বললেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ করতে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের 2 ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। বলেছেন, ওই 2 উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না। ডক্টর ইউনূসের উচিত নির্বাচন নিরপেক্ষ রাখতে তাদের চলে যেতে বলা, তা না হলে প্রশ্ন উঠবে। বেসরকারি একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। বলেছেন, নির্বাচন ঘিরে সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তায় পড়বে পুরো জাতি, যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। শেখ হাসিনা সম্পর্কেও তিনি মন্তব্য করেছেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে নির্বাচন বানচালের চেষ্টা করছেন, এরকম অভিযোগ করেছেন। বলেছেন জন্মের পর থেকেই নাকি আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মির্জা ফখরুল এটা নতুন তত্ত্ব আবিষ্কার করলেন বোধহয়, যে আওয়ামী লীগ জন্মের পর থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর এই লাগাম ছাড়া লাগামহীন কথাবার্তা। ডাকসু নির্বাচন শেষ হওয়ার পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হয়েছে, মানে জাকসু নির্বাচন হয়েছে। এবং বিস্ময়কর ঘটনা হলো, মানে অভূতপূর্ব বলবো, আমি জীবনে কখনো এরকম শুনিনি যে কোনো একটা ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা করতে 3 দিন লেগে যায়। 3 দিন ধরে কেবল ভোট গণাই হচ্ছে। এবং এর মধ্যে এটা এত প্রেশার পড়েছে যারা ভোট গণনা করছিলেন, এটা স্বাভাবিক, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হচ্ছে, কিন্তু তাদের ম্যানুয়াল পদ্ধতিতে কি এর আগে হয় নাই? বহু নির্বাচন হয়েছে, তখন কিন্তু এত ঝামেলা হয়নি। এবারে ঝামেলা হচ্ছে এই কারণে তাদের ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার কোনো প্রস্তুতিই ছিল না। কথা ছিল তারা মেশিনের মাধ্যমে গুনবে, কিন্তু শেষ মুহূর্তে মেশিনের মাধ্যমে গোনা হয়নি, ম্যানুয়াল পদ্ধতিতেই গোনা হচ্ছে। এই যে প্রস্তুতি না থাকার কারণে যে বাড়তি চাপ, এই চাপ সহ্য করতে না পারে একজন শিক্ষকের মৃত্যু পর্যন্ত হয়েছে। জীবনে কখনো শুনেছেন যে ভোট গণনার চাপ সহ্য করতে না পেরে একজন শিক্ষিকার, একজন ভোট গণনাকারীর মৃত্যু হতে পারে?
উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনার তো কাজ ভোট গণনা নয়, তারপরে ওনারা স্বতঃস্ফূর্তভাবে এই কাজগুলি করেন। এবং সেই কাজ করতে গিয়ে একটি ইয়াং শিক্ষার্থী, উনি খুবই জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন, ওনার এই যে মৃত্যুটা, এই মৃত্যুর দায়টা কে নিবে? কাউকে না কাউকে নিতে হবে। আমি মনে করি এই দায়িত্ব সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষে নেওয়া উচিত, এবং এই জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা হওয়া উচিত, আমি এটা মনে করি। আপনারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন, নির্বাচনের দায়িত্ব নিয়েছেন, আপনারা কেন একটা নির্বাচন কন্ডাক্ট করতে পারলেন না? কেন পারলেন না ভাই? না পারার তো কোনো অজুহাত এখানে কার্যকর না। আপনি কি বলবেন? আপনি কি এমন কথা আপনার মধ্যে আছে, কি এমন অজুহাত অথবা কি এমন যুক্তি আপনার আছে যে যুক্তির কারণে একজন শিক্ষকের মৃত্যুকে জাস্টিফাই করা যায়? কি এমন যুক্তি আপনার এমন আছে যে মাত্র 11,000 ভোট, এখানে 11,000 ভোটের একটা বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা করতে 3 দিন লাগানো যায়? কি যুক্তি ভাই বলেন? এবং সেখানে যে অনেক অনেক প্রার্থী ঘোরার খুব সমস্যা, তাও কিন্তু না। মানে জাকসু কেন্দ্রীয় সংসদে 25টা পদের প্রতিদ্বন্দ্বিতা করছে মাত্র 177 জন। আমারই কোনো প্রার্থীও কিন্তু না যে অনেক প্রার্থী, অনেক গুনতে হচ্ছে, তাও তো না। তাহলে আপনারা পারলেন না কেন? না পারার মূল কারণটা হলো ওটাই, তাদের কোনো প্রিপারেশনই ছিল না। সবকিছু যান্ত্রিকভাবে আপনারা গুনবেন, কিন্তু তারও তো একটা সবসময় কিন্তু একটা আপনার সাপোর্টে কিছু থাকা লাগে, একটা প্ল্যান বি থাকা লাগে। যদি এই কারণে কোনো কারণে বন্ধ হয়ে যায়, যেন আমরা ওইটাতে শিফট করতে পারি। কি আপনাদের অল্টারনেটিভ প্ল্যান ছিল? কোনো প্ল্যান ছিল না। মানে এরকম ভয়ঙ্কর ব্যর্থতা আমার জীবনে আমি কখনো দেখিনি। কিন্তু সেটা নিয়ে কি হচ্ছে আবার দেখেন, আরো অনিয়মের কতগুলি মানে সীমা নাই। নির্বাচনের দিনই দেখলাম একজন শিক্ষক উনি কমপ্লেন করছেন যে যে অমোচনীয় কালি দেওয়া হয়েছে এটা অমোচনীয় নয়, এমনি উঠে যায়, নর্মাল কালি দেওয়া হচ্ছে। নিশ্চয়ই এগুলো চুরি হয়েছে, অমোচনীয় কালির জন্য টাকা নিয়েছে, নিয়ে এটা কম দামি কালি নিয়ে আসছি, চুরি হয়েছে। আবার দেখুন উনি নিজেও মানে নির্বাচনকে বলে যে এই নির্বাচন হচ্ছে না। উনি যখন এটাকে বলছেন তখন একজন শিক্ষক যিনি নির্বাচনের দায়িত্বে ছিলেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন, উনি যখন এগুলো বলছেন তো তার কথা কেউ কর্ণপাত করছে না। এরই মধ্যে এই নির্বাচনের অংশ হিসাবে অনেকগুলি প্রতিষ্ঠান কিন্তু, অনেকগুলি সংগঠন কিন্তু নির্বাচনকে বর্জন করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল তারা নির্বাচন বর্জন করেছে, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য তারা বর্জন করেছে, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, স্বতন্ত্র, তারপরে এরা অনেকেই কিন্তু নির্বাচনটাকে বর্জন করেছে। কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনটাকে বর্জন করেছে। কেন বর্জন করলো? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্জনের এই জিনিস বর্জন করতে হলো কেন? কেবল অনিয়মের কারণে বর্জন করলো নাকি তাদের স্বভাবের কারণে বর্জন করলো? এটাও কিন্তু একটা প্রশ্ন। আমরা এর আগে দেখেছি যে ছাত্রদল নির্বাচন বর্জন করলো কখন? একদম শেষ বেলায় এসে, ভোট শেষ হওয়ার 1 ঘন্টার আগে, ঘন্টাখানেক আগে। অন্যরা প্রায় ওইরকম সময় বর্জন করলো কেন? এই বর্জনের বিষয়টা একটা ছোট্ট একটা নির্বাচন, এই নির্বাচনে এত অঘটন কেন ঘটবে? ঢাকা ইউনিভার্সিটিতে একটি বড় নির্বাচন হয়েছে, অনেক বেশি উত্তেজনা ছিল, এর প্রায় 4 গুণ ভোট ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। কোথায় সেখানে তো হলো না কিছু? আপনারা পারলেন না কেন? এই নির্বাচন আমি যখন আজকে এই রেকর্ডিং করছি তখনও পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি। রাত থেকে 11টা 12টা থেকে হবে কি না হবে আল্লাহ জানে। তারপর যে যারা বর্জন করেছে তারা এই নির্বাচনকে কতটুকু গ্রহণ করবে সেটা নিয়ে আরেক নাটক হবে। এটা আমরা দেখেছি যে এই যে মানে অযোগ্য লোককে যখন একটা বড় পদে বসিয়ে দেওয়া হয় তখন মনে হয় এই ঝামেলাগুলি হয়। আমি মনে করি নির্বাচনের সঙ্গে যারা দায়িত্বে ছিল ওদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনতে হবে। যে জিনিসটা আপনি পারবেন না সেই জিনিসটার দায়িত্ব আপনি কেন নেবেন? আরেকটা কথা বলি, যে জিনিসটা বলি আলোচনা হয়তো শেষ করবো আমি। একটা জিনিস মাথায় রাখবেন যে ডাকসু নির্বাচন হয়ে গেছে আজকে কয়েকদিন হয়ে গেল, এখন আমি দেখছি যে সেই নির্বাচন নিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে, মানে ছাত্রদলের পক্ষ থেকে না, বিএনপির পক্ষ থেকে এটাকে নিয়ে নানা ধরনের আপত্তিজনক কথা বলা হচ্ছে, কারচুপির অভিযোগ তোলা হচ্ছে। বিএনপির এক নেতা, বিএনপির যুব দলের একজন মোনায়েম মুন্না, সে বলেছে যে ডাকসু না, এটা নাকি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে শেখ হাসিনাকেও নাকি হার মানিয়েছে। শেখ হাসিনাকে হার মানানো কেমনে ভাইয়া? বলেন তো, বুঝান তো আমার।
শেখ হাসিনা তো ভোট না দিয়েই পাশ করে নিয়েছে। শেখ হাসিনা তো দিনের ভোট রাতে করেছে। শেখ হাসিনা তো আমি এবং ডামির ভোট করেছে। এই যে ইঞ্জিনিয়ারিং, এই ইঞ্জিনিয়ারিংকে কিভাবে হার মানানো ভাই বুঝান আপনি? মানে মুখে যা আসবে তাই বলে দিবেন? কি এমন রাজনীতি আপনারা করেন যে মুখে যা আসলো সেটা বলে দেওয়ার আপনারা বৈধতা পেয়ে গেছেন? যখন এরকম একটা দায়িত্বশীল ব্যক্তি, উনি যুবদলের সভাপতি, উনি যখন এই ধরনের কথা বলেন তখন ছাত্র দলকে কিন্তু নানাভাবে পরিচিত করেন যে তোমরাও মানে না, তোমরা ওই নির্বাচনকে মেনো না, তোমরাও নির্বাচনের সম্বন্ধে এই সমস্ত কথাবার্তা বলো। কেন বলবেন আপনি? তাহলে আপনি একটা প্রমাণ দেন। এ পর্যন্ত ডাকসু নির্বাচনে আমি দেখেছি অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু এখন পর্যন্ত আমি কারোর কাছ থেকে একটা প্রমাণ পেলাম না। খালি সুইপিং কমেন্ট, খালি সুইপিং কমেন্ট। কেন ভাই সুইপিং কমেন্ট আপনি কেন করবেন? এই সুইপিং কমেন্ট করার এখতিয়ার আপনাকে কে দিয়েছে? এটা তো হয় না। এবং এর মাধ্যমে আপনারা যে স্টুডেন্টদেরকে, মানে আপনাদের যারা ছোট ভাই, তাদেরকে যে প্ররোচিত করছেন যে একটা কিছুকে মানে নিজের পক্ষে না গেলে সেটাকে অস্বীকার করা, নিজের পক্ষে যায় নাই অতএব নির্বাচন ভালো হয় নাই, এই যে মানসিকতাটা, এটা আমরা আগেও দেখেছি, জাতীয় নির্বাচনেও দেখেছি। তো এই মানসিকতাটা তো গণতান্ত্রিক মানসিকতা নয়। গণতন্ত্রের ধর্ম হচ্ছে একজন জিতবে একজন হারবে। এখন যিনি হারবেন তিনি যদি সেটাকে না মানতে চান তাহলে ধরো না, বরঞ্চ আপনাদের আত্মসমালোচনা করা উচিত যে কেন আপনারা পারলেন না। এই নেতাদের উচিত তার এসব ছোট ভাইদের নিয়ে ডেকে নিয়ে বসা, বোঝানো যে তোমরা কেন পারলা না। তো এটা তো আপনি করেন না কাজটা। আপনারা গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছেন এবং গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে আপনারা ভাবতেছেন এই দেশের সবাই আপনাদেরকে দলে দলে যে ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। ভাই দুনিয়াটা তো সহজ না। এই যে ভোট বড় মারাত্মক কিছু, আপনাদের বোঝা উচিত। আগের ভোট ভুলে যান, আগে কিভাবে ভোট হয়েছে, হুজুকে ভোট হয়েছে, এগুলোকে তখন ভুলে যান প্লিজ। এখন যার হাতে ভোট তাকে খুশি করার, তার জন্য কিছু করার চেষ্টা করুন, না হলে কিন্তু সামনে অনেক দুর্ভোগ অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আশা করি আমাদের যারা নাকি লিডার আছেন, যারা নেতা আছেন, তারা বুঝতে শিখবেন যে ক্ষমতার উৎস ওনারা না,